ভারতীয় হাইকমিশনার জনাব প্রণয় কুমার বর্মা তিনি দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, এবং একটা একটা আলোচনা আছে যে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের একমাত্র অবলম্বন হচ্ছে বিএনপি। ভারত চেষ্টা করতেছে বিএনপিকে ম্যানেজ করে তাদের স্ট্র্যাটেজিক যে কৌশলগুলো বাস্তবায়ন করার জন্য। তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে তারেক রহমানের প্ল্যান কি আসলে প্রথমত কথা হলো তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না, সে জানাও নাই, খালি একটা স্লোগান, একটা শ্লোক। আজকে সাংবাদিক সম্মেলনে কিছু বলছে যদিও না, আমি এখন পর্যন্ত দেখি না এমন কিছু যেখানে রিমার্কেবল মনে হয়, যেটা একটা প্ল্যান বলতে যা বোঝায় সেরকম কিছু। বরং কেন সে ইন্ডিয়ার হাত ধরবে না এই নিয়ে কোনো কথা বলছে না। আর আমি যতটুকু জানি, আমার কাছে যতগুলো স্ক্রিপ্ট আছে তাতে তো এটা আরো পরিষ্কার যেটা কত ডিপ ড্রিভেন ইন্ডিয়ান সম্পর্ক তার সাথে হয়ে আছে। এগুলো তো অনেক ডিপার। এনিওয়ে, আমার এগুলা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এটা খোদ তারেক রহমান জানে যে এগুলো আমি তার সম্পর্কে কি ভাবি এটা সে জানে। তাহলে আমার নতুন কিছু বলার নাই। তার রাজনীতিতে তার কাছে, আমার সমালোচনা আমার কাছে। এনিওয়ে, এটা ভালো একদিক থেকে যে যতটুকু ওপেনলি সে প্রণয় বর্মার সাথে কথা বলছে, ভালো। দেখা দেখে করলে ভালো, কিন্তু এটা যা শো, আসল কথা তো অন্য জায়গায় আলাপ হয়ে গেছে, হয়ে গেছে না, এটা অনেক পুরনো আলাপ, তাদের পুরনো সম্পর্ক। প্রণয় বর্মা তো এগুলা বাইরের শো, বাইরের কাভারটা। এমন তো না যে প্রণয় বর্মার সঙ্গে দেখা করছে বলে এখন সম্পর্ক হচ্ছে বা এখন কিছু সম্পর্ক হবে, এখন কোন ইস্যু উঠবে না, তা না তো আসলে আমি মনে করি না অন্তত। এনিওয়ে, ফলে এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এটা অনেকটা হালাল করে নেওয়া আর কি। আমরা তো কথা বলেছি, এটা তারেক রহমান একসময় বলছিল যে রুটিন সম্পর্ক আকারে অনেকের সাথেই তো যোগাযোগ, এটা সেরকম। কিন্তু এখন এই যে মানে ভারত তারা সরাসরি দূত পাঠিয়ে দেখা করে তারেক রহমানের সঙ্গে, কিন্তু তারা জামাত ইসলামের সঙ্গে গোপনে সম্পর্ক রাখতে চায় কেন? মানে এখানে সমস্যাটা কি তাদের? তারা কেন একটা জায়গায় মানে সরাসরি আর একটা জায়গায় গোপনে? কারণ সে ব্যবহার করতে চায় জামাতের বিরুদ্ধে তাদের হিংসাটাকে। এই শোটা তখনই কাজে লাগবে যখন প্রকাশ্য যদি আবার জামাতের সাথে সম্পর্ক রাখে, এটা কেমন, তা তো অনেক ভ্যালু কমে যাবে। ঠিক যেমন দেখেন, এরাই কিন্তু ডেকে নিয়ে গেছে আনন্দবাজার সাক্ষাৎকার দেওয়ার জন্য এই জামাতের সভাপতি শফিক সাহেবকে, নিয়ে গিয়ে ওখানে আবার 6টা প্রশ্ন করছে। প্রশ্নের ধরনগুলো দেখলে আপনি বুঝবেন জামাতকে ইনসাল্ট করার জন্য নিয়ে গেছে। আর জামাতে বোকা, ও ভাবছে যে আমার সাক্ষাৎকার কোনো ছাপলে আমার ইমেজ বেড়ে যাবে। এরা সারা জীবন এই ঘোরের ভিতরে থাকলো, একটা হীনমনতার ভিতরে থাকলো যে এইটা যে তাকে ভালো করবে না। এমনকি ওই সাক্ষাৎকার ছাপা হওয়ার পরে যে 6টা প্রশ্ন করছে, 6টা টেরা টেরা উত্তর আমি পাল্টা লিখে দিয়ে পাবলিকলি, ওইটাই আমার লেখা ছিল, দিয়ে জামাতকে দেখাইছিলাম যে দেখেন আপনাদেরকে নিয়ে যে ওরা অপমান করতেছে, প্রথম কথা যে এটা ভুল করছেন, আর সেকেন্ড হলো না গিয়েও আপনি যেটা করতে পারতেন সেটা হলো আমার উত্তরগুলা। এটা জাস্ট ওদেরকে একটা মডেল দেখানোর জন্য। তো ওরা তো নিবে না, ওরা ওরা মনে করে আমার একটা উইকনেস আছে, আমার একটা হীনমন্যতা আছে, ফলে ওটা কাভার দেওয়ার জন্য তো আমার লাগবেই। ওরা এই জায়গা থেকে দেখে, প্রবলেমটা ওখানে নেই আসলে। জি, এই এই তারেক রহমানের রাজনীতি নিয়ে আমরা অনেক কথা বললাম। বিএনপির অবস্থান কি এই গণভোট নিয়ে, বা বিএনপি জুলাইকে ধারণ করে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে। কিন্তু আমরা দেখতেছি যে কিছু কিছু বিএনপি নেতাকর্মীরা তারা বলতেছে যে এই গণভোটে না ভোট দিতে। তারা বলতেছে যে যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় তাহলে 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, দেশটা জঙ্গিতে পরিণত, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে ইয়াং জেনারেশন তারা কি এগুলো ভালো চোখে দেখতেছে? তা দ্বারা কি ম্যাটার করে? আমার তো মনে হয় না তারেক এগুলোর উপরে এগুলো কি কনসিডার করে। যদি করতো তাহলে সে আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য, তার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের ভোটার যারা ওটাই ইম্পর্টেন্ট। ওই যে আপনি যাদেরকে ইয়াং জেনারেশন বলে জেনারেলাইজ করতেছেন, এরকম ইয়াং জেনারেশন বলে কোনো ধারণা তারেক রহমানের মাথায় নাই। তার কাছে ধারণা আছে ক্যাম্প, কে বলে দিছে, রয়ের সাথে কথা কমিটমেন্ট করতে হয়েছে আমাকে, বলেছে তুমি আওয়ামী লীগের ভোটারদেরকে নাও, আওয়ামী লীগের হয়ে কাজ করো।
এটা তো তাদের কন্ডিশন। উল্টা করে বললে এইটাই তার ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাওয়া। আমি তো কথাটাকে এভাবে বলি, এটা হলো ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাওয়া। এই যে আপনার ইয়ের চাঁপাইনবাবগঞ্জে ওই যে আগে 18 সালের এমপিটা, হারুনুর রশিদ। হ্যাঁ, এটা তো শুধু ও না, আপনার ইয়ে দেখেন, আপনার ঠাকুর গায়ের আপনার মির্জা ফখরুল একই কথা বলছে না আগের বার, যা আমার এখানে যারা যারা মামলা টামলা হয়েছে সব আমি মামলা মাফ করে দিব, দেখবো। তো এইটা এখন তাদের মধ্যে কারাকারি লাগছে, তাদের আর জামাতের মধ্যে, যে কে এগুলা আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে নিতে পারবে। কিন্তু আমি মনে করি না যে আওয়ামী লীগের ভোটার ম্যাটার করবে এই ইলেকশনে, বরং এইটাকে করতে গিয়ে তাদের যে লায়াবিলিটি আসবে, এই লায়াবিলিটি সংখ্যায় বেশি হবে আওয়ামী লীগের ভোটের চেয়ে। হ্যাঁ, এখন ফাইন্যান্সিয়ালি যদি কিছু টাকা পয়সা পাওয়ার জন্য করে সেটা অন্য হিসাব। কারণ আওয়ামী লীগেরা যাদের সেল্টার দরকার, অ্যাডভান্স বিএনপির সঙ্গে বুকিং দিয়ে রাখলো যে আমার কিছু হলে তুমি দেখবে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ডিল এখন আওয়ামী লীগের সাথে ডিল বলতে হচ্ছে যে তুমি আমার প্রোটেকশন দেখবা, আমাকে যে চোরের মতন ঘুরে সমাজে থাকতে হচ্ছে, এইটা থেকে আমি মুক্তি চাই, আমি প্রকাশ্যে ঘুরতে পারি না, এই জায়গা থেকে তুমি আমার মুক্তি দাও, তোমার টাকা পয়সা দিব, তোমার ভোটার এনে দেবো, এই কমিটমেন্ট চলতেছে। তো সেটার কারণে এটা হচ্ছে আর কি। আমি মনে করি এতে বিএনপির যা লাভ হবে তার থেকে ক্ষতি হবে বেশি, ভোটের হিসেবে ক্ষতি হবে। যদি 10টা আওয়ামী লীগের ভোট পায়, দেখা যাবে 20টা বিএনপির ভোটাররা চলে গেছে তার কাছ থেকে, এরকম করবে। কিন্তু এই যে বিএনপির এই যে বৃদ্ধ বৃদ্ধ নেতাগুলা, তারা এই যে মিথ্যা কথাবার্তা বলতেছে যে আমরা এটা করব সেটা করব, জনগণ কিন্তু এই ইয়াং জেনারেশন কিন্তু এগুলো মানে বোঝে, তারা কিন্তু এগুলো আসলে যাই হোক। সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের আমির বলেছেন যে তারা ক্ষমতায় আসলে জাতীয় সরকার করবেন, বিএনপির সঙ্গে মিলে জাতীয় সরকার করবেন, বিএনপি আগে কথা বলেছিল। তো এই জাতীয় সরকার ধারণাটা আপনার কেমন? মনে করেন যে জামাত জয়লাভ করলো, তারা বিএনপি কে জাতীয় সরকার করলো, বিএনপি কিছু মন্ত্রণালয় দিল, তাহলে তো এটা কোন সরকার হলো? এটা কি আসলে বিএনপি জামাত মিলেমিশে সিদ্ধান্ত নিয়েছে, নাকি আসলে এটা এই জামাতেই শুধু বলতেছে জাতীয় সরকার? এই জাতীয় সরকার ধারণাটা ইউনূস সাহেবের। কি কইলাম এটা? ঠিক আছে, এবং এই জায়গায় মিলজুল করে হবে, এটা সিট ভাগাভাগি ডালাম। কিন্তু লেটেস্ট বাস্তবতা হলো এটা আগাচ্ছে না। হবে না। ফলে আপনি যখন শুনেছেন, হ্যাঁ, আপনি যখন শুনেছেন এই জাতীয় সরকার টাইপের, শফিক সাহেব তারেকের সাথে তার নয়া অফিসে দেখা করতে যে গেছে, গিয়ে এই প্রসঙ্গ তুলছে। এখানে দুটো কথা আছে, কিন্তু দুটাকে একসময় মাখা ফেলবেন না। কিছু সময় শফিক সাহেব জামাতের যখন বলে আমরা ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার করবো, এটা হলো একটা মানে, এটা জাতীয় সরকার না। কিন্তু মানে জাতীয় সরকার আপনি যেটাকে মিন করছেন এটা সেটা না। কিন্তু উনি আবার যখন তারেকের সাথে দেখা করতে গেছেন, গিয়ে বলতেছেন যে আমরা তো ক্ষমতায় গেলে মানে আমরা ক্ষমতায়, আমরা আপনার না, আপনি আমার সহ, আমরা একসাথে সরকার করব, ওইটাই হলো ইউনূস সাহেবের কথা। আর ক্লিয়ার, দুইটা জিনিস আলাদা কিন্তু। আর লেটেস্ট কথা, লেটেস্ট পরিস্থিতি কি, এটা লেটেস্ট পরিস্থিতি হলো তারেকের সাথে রফাটা হয় নাই এবং না হওয়ার দিকে যাচ্ছে এটা। মানে তারেকের সঙ্গে ওই ইন্ডিয়ার নাকি জামাতের? জামাতে না, তারেকের সাথে ইউনূস সাহেবের। ফলে এটা খুবই নড়বড়ে। আবার তারেকের সাথে ইন্ডিয়ানদের যে সম্পর্ক, সেটাও ভিতরে একটা নড়বড়ের দিকে আছে। আবার ইন্ডিয়ানদের দুইটা লাইন আছে, একটা হলো মন্দের ভালো, কিছু যদি না পাই তো তারেকের সাথে থাকাটা বেটার, এগুলো একটা ফ্রন্টাল লাইন। এটা এটা জয়শঙ্করের লাইন। পাল্টা একটা আছে, আওয়ামী লীগকে ঢুকাইতে হবে, আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন না করলে ইলেকশন হলো না। এটা এটা হলো অগ্নিহোত্রীর লাইন, এবং এই জায়গায় সে শক্তভাবে বসে আছে। কিন্তু এইটা আবার মোদির ফর্মাল অফিসিয়াল লাইন, এটা না। ফর্মাল অফিসিয়াল লাইনটা হলো জয়শঙ্করেরটা, যেটা হয় আমরা তাদের সাথে কাজ করব। আর থার্ডটা হলো আবার অজিত দোভালের লাইন আছে একটা। অজিত দোভালের লাইনটা হলে সব বাগাই দাও, মারদাঙ্গা করো, জঙ্গি উস্কানি তুলো, এটা হলো আরেকটা লাইন। খুব সম্ভবত ইন্ডিয়ানরা শান দিয়ে বসে আছে আওয়ামী লীগকে ঢুকানোর জন্য। যদি ইলেকশনটা হয় 12 তারিখের পরে, ইয়েস,
12 তারিখের পরে তারা আওয়ামী লীগ ঢুকাইবো এবং মারদাঙ্গা করবে, তারা জঙ্গিবাদী করবে নিজেরাই। যদি এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি বিএনপি ক্ষমতায় আসে, বা যদি বিএনপি ক্ষমতায় আসে না, যদি ইলেকশন একটু বলি হবে, যেহেতু আমি এখনো মনে করি যে কোনো সময় ইলেকশনটা পল্টিয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন, অবশ্যই তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাট বাংলাদেশের সঙ্গে ভারতের এই যখন সম্পর্ক খারাপ, তখন এস জয়শঙ্কর একদম উড়ে আসলেন, এসে তিনি শ্রদ্ধা জানালেন এবং একটা কথা হাওয়ায় ভাসতেছে, যদিও হাওয়ায় পাওয়া কথাকে দাদা আপনি গুরুত্ব দেন না। সেখানে বলা হয়েছে যে মানে এই শোক জানানোর জন্য যখন তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের দেখা করতে গিয়েছেন, তখন সংসদ ভবনের পাশের একটি ঘরে রুদ্ধদ্বার ভাবে 40 মিনিট তিনি কথা বলেছেন। যদিও এর কোনো সত্যতা আমরা পাইনি। এই সম্পর্কে আসলে এটা সত্যতা কতটুকু বলে আপনি মনে করেন? না, আসলে যখন কথা তো বলবেই ভাই। তাই বলে 40 তবে মিনিট 40 মিনিটের বেশি হয়ে গেছে, আমি শুনছি 20 মিনিট। আচ্ছা 20-40 এটা তর্কের বিষয় না, তর্কের বিষয় হচ্ছে কথা বলছে কিনা, উত্তর হ্যাঁ বলেছে। আর জয়শঙ্করের সফরটাই ছিল ইউনূসকে এড়িয়ে বুড়া আঙুল দেখায় সরাসরি তারেকের সাথে ডিল করে, এবং এটা তারা করে গেছে। এই জন্য তারা তাড়াহুড়ো করে এখানে এসছে, এবং এটাকে তারা একটা বিরাট সুযোগ মনে করে। সুযোগ মানে এটা যদি বাদ দেই আমি, তাহলে ইন্ডিয়ান পজিশন ছিল আচ্ছা কি হয় দেখি, অনেকটা অ্যান্টি ইউনূস, এই ছিল ইন্ডিয়ানদের পজিশন। কিন্তু এটার ভিতর দিয়ে অন্তত একটা দেখালো 12 তারিখের পরের কি করব আমরা, সেটার ইঙ্গিত দেয়া গেলাম। এই হচ্ছে এডিশনাল, অর্থাৎ 12 তারিখের পরে ইন্ডিয়া কি করবে সে সম্পর্কে যে কিছু বলছিল না, সেইটা সে বলে দিয়ে গেল আর কি। এই বলে দেওয়ার সুযোগটা সে নিয়েছিল, এবং তারা মনে করে এটা দিয়ে বিরাট সুযোগ পাইছিল। যেমন এখন খেলা নিয়ে যে দ্বন্দ্বটা বেঁধে গেছে, এইটার জন্য এবার ইন্ডিয়ার ভিতরে আরেকটা দ্বন্দ্ব আছে। কে বলছিল তোমাদেরকে খেলার ইস্যুটাকে নিয়ে আবার এটা গন্ডগোল পাকানো? আমরা জয়শঙ্করকে পাঠায় এমন একটা জিনিস বানাইলাম, আমাদের ফেভারেবল একটা সিচুয়েশন, তোমরা দিল্লা জিনিসটার মধ্যে পানি ঢাইলা। এইটা নিয়ে আবার তাদের মধ্যে লাগছে ঝগড়া। এই জন্য এই অফারটা আসছে যে ভাই একটা রাষ্ট্রীয় সিকিউরিটি দিব, প্রেসিডেন্টের সিকিউরিটি দিব, আপনারা খেলতে আসুন। এইটাও আবার আমাদের ইউনূস নজরুলরা, আসিফ নজরুলরা এটাও রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু যেখানে ক্রিকেটের বাজেট আছে আইসিসি থেকে, 90-95% বাজেট আসছে আইসিসি থেকে, সেখানে কি এইটা সঠিক সিদ্ধান্ত হলো? এটা কিন্তু তামিম ইকবাল প্রশ্ন তুলেছিলেন গতকাল। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে প্লেয়ারদের টাকা পাওয়ার স্বার্থটা রাষ্ট্র স্বার্থের উপরে? তামিম ইকবাল মনে করতেছে, আমি না, তামিম ইকবাল। তামিম ইকবাল বলে চালাই দিতাম না, এটা যে মনে করতেছে সেটা গাধা। আচ্ছা এটা কি হতে পারে কোন একটা রাষ্ট্রের ভিতরে আপনি রাষ্ট্র স্বার্থের উপরে আপনার পার্সোনাল স্বার্থ টাকা দিতে হবে? এটা দিবে কেউ? এমন কোন রাষ্ট্র আছে দুনিয়ায়? এটা তামিম এটা গাধা। গাধা না হলে সে বলে স্বায়ত্ত শাসনের মানে কি করছে দেখেন আর কি। বুয়েট স্বায়ত্ত শাসিত, ঢাকা ইউনিভার্সিটি স্বায়ত্ত শাসিত, এর কথার মানে কি? ওরা শিক্ষা মন্ত্রণালয় মানবে না, যা মন চায় করবে? ওরে ভাই ও তো মুন্ডুটা ধরে তো ক্যাচ করে দেওয়া যায়। যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যদি টাকা না দেয়, হ্যাঁ, ওর গলা দিয়ে আওয়াজ বেরোবে, কারো বেতন হবে না। এত কথা কয় কেন ওরা? সাহিত্য শাসিত লেখা আছে, অবশ্যই সাহিত্য শাসিত, সাহিত্য শাসিত ডে টু ডে রান করার দিক থেকে। কিন্তু তারা বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে কি? সোজা কথায় আসেন, এত সাহিত্য শাসন মারাই কেন না বুঝা? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি বাংলাদেশের কনস্টিটিউশনের বাইরে স্বাধীন? কথা না বুঝে কথা বলে তো লাভ নাই। কনস্টিটিউশনের বাইরে মানে হলো আমি নিজেই একটা রাষ্ট্র। একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র থাকতে পারে না রে বাবা। এটা মিছা আবদার করে তো লাভ নাই। স্বায়ত্তশাসন কথাটার অর্থ বুঝতে হবে। স্বায়ত্তশাসন মানে হলো যে ডে টু ডে এটা পরিচালনার ব্যাপারে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নাই। মোটা দাগে যে পলিসি তৈরি করে দিয়েছে গভর্নমেন্ট সেটা আছে। এডুকেশন ডিপার্টমেন্ট সময় সময় জেনারেলি ইউনিভার্সিটি সম্পর্কে যে পজিশন আছে ওইটার ভিতরে থেকে এবার আপনি স্বাধীন। ডে টু ডে আজকে ক্লাস হবে কিনা,
আজকে অমুক ডিপার্টমেন্টকে কি করা হবে, অমুক জায়গায় যাবে কিনা, এগুলো তো ইউনিভার্সিটির ভিতরে সিদ্ধান্ত। এগুলোর ভিতরে কোনো ইয়ে আমাদের প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপের কিছু নেই, শিক্ষামন্ত্রীরও কোনো হস্তক্ষেপের কিছু নেই। এগুলো হলো স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন কথাটা না বুঝে এরকম ফাল পাল্লে তো এরকমই হবে, যে আপনি এতই স্বায়ত্তশাসিত স্বাধীন যে রাষ্ট্রেরও ক্ষমতার ঊর্ধ্বে আপনার স্বার্থ। আপনি 2টা টাকা পাবেন, এই জন্য রাষ্ট্রের স্বার্থ আপনার পক্ষে ইয়ে করে দেবেন, নত হয়ে যাবে। কি বলে এগুলা এই ছেলে?